আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় আমরা সাম্প্রতিক সব বিষয় নিয়ে কথা বলি এবং আজকে যে বিষয়টি সারা দেশে সবচেয়ে বেশি আলোচনা সেটি হলো ডুব অর্থাৎ যে চলচ্চিত্র নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে কয়েক মাস ধরে এক ধরনের আলোচনা ছিল, সমালোচনা ছিল, কৌতূহল ছিল এবং অনেক বিতর্ক আমরা দেখেছি। সেই চলচ্চিত্র, অনেক আলোচিত চলচ্চিত্র ডুব আজকে মুক্তি পেয়েছে শুধু ঢাকা শহর নয়, ভারত এবং অস্ট্রেলিয়াতেও। আমরা সেই ডুব নিয়ে কথা বলতে চাই এবং যথারীতি ডুব নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ডুব চলচ্চিত্রের নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী আছেন আমাদের সঙ্গে আলোচনায়, তার কথা শুনবো। আছেন এই চলচ্চিত্রের অভিনয় শিল্পী নুসরাত ইমরোজ তিশা, আছেন এই চলচ্চিত্রের মিউজিক ডিরেক্টর পাভেল আরিন, আছেন সাউন্ড ডিজাইনার রিপন নাথ, আছেন সিনেমাটোগ্রাফার শেখ রাজিবুল ইসলাম। আমরা সবাইকে পেয়েছি, সবার কথাই শুনবো এবং যথারীতি আসলে সব আলোচনা শুরু করার আগে যেতে চাই যথারীতি মোস্তফা সরোয়ার ফারুকীর কাছে। আমরা কিন্তু এই চলচ্চিত্র নিয়ে সবচেয়ে বেশি আসলে আপনার কথা শুনেছি এবং চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগেই শুনেছি, অনেক কথা শুনেছি। আজকে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, কোনো প্রশ্ন নেই। আপনি আসলে কিভাবে আজকে সারাদিন আপনি দর্শকদের এক ধরনের রেসপন্স দেখেছেন, অনেক হলে হলে গিয়েছেন, মানুষের কি বলবো দিকে তাকিয়ে থেকেছেন, দর্শকরা এক ধরনের অনুভূতি নিয়ে হল ছেড়ে বেরিয়ে এসছেন, তাদের সঙ্গে অনেকের প্রতিক্রিয়া আপনি পেয়েছেন। আবার গতকালকে কলকাতায় প্রিমিয়ার শো হয়েছে, শুনতে চাই আসলে এই আজকে প্রথম দিন শেষে আপনি আসলে পুরো ব্যাপারটাকে কিভাবে মূল্যায়ন করছেন? না, আমরা যখন একটা ছবি বানাই এবং ছবিটা যখন দর্শকের কাছে যেতে বিলম্ব হয় তখন তো একটা একটা চাপ থাকে। আর তাছাড়া এই ছবিটাকে নিয়ে অনেক কারণে অথবা অকারণে অনেক রকমের আলোচনা হয়েছে, যে আলোচনাটা মূল অ্যাটেনশনটা ছবি থেকে অন্যদিকে সরিয়ে দিচ্ছিল। ফলে এগুলো আমার জন্য একটু একটু বিব্রতকর অবস্থায় ছিল। বিব্রতকর এই অর্থে যে আমরা ছবিটা যখন বাইরে প্রিমিয়ার হয় ফেস্টিভ্যালে, ছবিটা বিভিন্ন বড় ফেস্টিভ্যালে ট্রাভেল করছিল এবং পৃথিবীর সবচেয়ে বড় যারা ফিল্মের কাগজ ভ্যারাইটি, হলিউড রিপোর্টার বা স্ক্রিন ডেইলি, ওরা রিভিউ করছিল এবং তারা দে আর গিভিং অ্যাকচুয়ালি রেভ রিভিউজ। কিন্তু আমি আমার দেশে বা এটা তো যেহেতু বাংলাদেশ এবং ভারতের যৌথ প্রযোজনা, বাংলাদেশের কারণে আমরা ভারতের ছবিটা রিলিজ করছিলাম না, ফলে রিলিজটা একটু আটকে ছিল। এটা তো এক ধরনের চাপ ছিল আমাদের মধ্যে। কালকে যখন প্রিমিয়ারটা হলো কলকাতায়, তখন আমি মোটামুটি এক ধরনের এক ধরনের হাফ ছেড়ে বাসলাম যে না, ছবিটা ছবিটা যাদের কাছে পৌঁছানো তাদের কাছে যাচ্ছে। এবং শো শেষে যখন প্রিমিয়ারে উপস্থিত সবাই এসে ছবিটা নিয়ে তাদের ফিডব্যাক বলছিলেন যে তারা এখানে নতুন ধরনের কোনো গল্প দেখেছেন, গল্পর ভঙ্গিটার মধ্যে অনেক নতুনত্ব আছে। এই জিনিসগুলো মানে এক ধরনের রিলিফ দিয়েছে। তারপরে আজকে আমার একটু দেরি হয়েছে আমাদের ফ্লাইটে ডিলে হওয়ার কারণে, ফলে দুপুর 2টার পর থেকে বিভিন্ন হলে গেছি, মানুষদের সঙ্গে কথা বলেছি। ফলে এখন আমাদের কাজ শেষ, এখন বল ইজ ইন অডিয়েন্সের কোর্টে। এবং আমার সব কাজের ক্ষেত্রে যেটা হয়, আমি আমার কাজ যদি আপনি দেখেন, ব্যাচেলর থেকে শুরু করে ব্যাচেলর, মেরি মালায়েস, থার্ড পারসন সিঙ্গুলার, টেলিভিশন, পিঁপড়াবিদ্যা, সব কাজের ক্ষেত্রেই আমি আসলে মনে করি যে প্রত্যেকটা কাজে আমি নতুন নতুন রাস্তা ভ্রমণ করার চেষ্টা করেছি। আগে যে ভঙ্গিতে গল্প বলেছি, পরের গল্পে সেই ভঙ্গিতে বলিনি। আমি আমি কৃতজ্ঞ যে বাংলাদেশে এই একদমই নতুন নতুন জিনিস এক্সপ্লোর করার মতো দর্শক আছে এবং তাদের কারণে আসলে আমরা ছবি বানাতে পারছি। সবাই বলে থাকে এবং আপনিও বলেন যে আপনি এটা গল্প বলতে চান এবং আপনার গল্প বলার একটা নিজস্ব ঢং আছে, সেই ঢংটা নিয়ে পক্ষে বিপক্ষে অনেক রকম আলোচনা আমরা শুনি যে সেখানে আসলে একটু রিয়েলিস্টিক কিছু ব্যাপার আনা, আমরা আসলে আরোপিত অনেক ব্যাপার নাটকে বা সিনেমায় দেখে থাকি, সেই ব্যাপার থেকে আপনি একদম জীবন ঘনিষ্ঠ অনেক বিষয়কে আপনার চলচ্চিত্রে আসলে তুলে আনতে চান। এবার আসলে যে বিষয়টি এর আগেও আমরা দেখেছি যে আপনি কিন্তু বাস্তবে ঘটে যাওয়া কোনো কোনো ঘটনা থেকে আসলে এক ধরনের অনুপ্রেরণা নিয়ে কিন্তু চলচ্চিত্র বানিয়েছেন। এবারও আমরা দেখেছি এমন একটি বিষয় যেটি আসলে খুব বেশি অতীত, মানে অনেক দূরবর্তী অতীত না, একদম খুব কাছাকাছি এটা অতীত এবং সেই অতীত থেকে হয়তো অনেকখানি মিলে যাচ্ছে বলে আমরা কিন্তু নানা রকম নাটকীয়তা দেখেছি, অনেক রকম কথাবার্তা শুনেছি, অনেক অভিযোগ শুনেছি এবং সেই কারণে কিন্তু আমরা দেখেছি যে এই চলচ্চিত্রটি মুক্তি পেতেও কিন্তু কিছুটা দেরি হয়েছে। তো এরকম একটি বিষয় আসলে আপনি কেন বেছে নিলেন এবং চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগে আসলে আপনি বলেছিলেন যে মুক্তি পাওয়ার পরে আপনি সব কিছু বলবেন এবং মুক্তি পাওয়া পর্যন্ত আসলে সবাইকে অপেক্ষা করতে হবে। আপনি আসলে মুক্তি পাওয়ার এক সপ্তাহ আগে থেকেই কিন্তু আপনি ফেসবুকে অনেক কিছু বলছেন, গণমাধ্যমে
বিভিন্ন সাক্ষাৎকার আমরা আসলে দেখছি, কিন্তু আজকে প্রথম দিন শেষে, মুক্তি পাওয়ার প্রথম দিন শেষে আসলে আপনি কি বলবেন কিনা যে আসলে এখনো কিন্তু এক ধরনের আলোচনা কিন্তু আমরা সকাল থেকে ফেসবুকে দেখছি যে অনেকে যারা হল থেকে বেরিয়ে আসছেন তাদের একদল আসলে আমি দেখছিলাম যে ফেসবুকে কে কি লিখছে, তা আমি দেখলাম যে হ্যাঁ এটা অনেকে বলছেন যে এটা তো আসলে হুমায়ুন আহমেদ, আবার কেউ কেউ বলছেন না হুমায়ুন আহমেদকে কেন খুঁজতে হবে। ফলে দর্শকদের মধ্যে কিন্তু দুরকম একটা বিভক্তি দেখা যাচ্ছে। তো আপনি প্রথম দিন শেষে আসলে পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেন বা কি বলতে চান? হ্যাঁ, আমি প্রথমে বলতে চাই যে এই আলোচনাটা আসলে আমি মনে করি যে আমাদের জন্য খুব সুস্বাস্থ্যের কিছু হয়নি, এই যে ছবি শুরুর আগে আলোচনাটা। এবং আলোচনাটা কেন এসছে এখানে আমাদেরও দায় আছে। আম, সেই সেই পুরনো আলোচনা আমি আর যেতে চাচ্ছি না। কারণ এই যে যখন একটা প্রি কনসেপশন নিয়ে দর্শক হলে যাবে তখন দুই রকম ব্যাপার ঘটতে পারে। যে আমি একদল ভাববে যে না আমি কোনো মিল দেখতে চাই না, তো সে কিছু মিল দেখলে সে হয়তো আহত হতে পারে। আবার কেউ ভাবতে পারে যে আমি কিছু মিল দেখতে চাই, কিন্তু তখন সে দেখলো যে কিছু মিল আছে, আরও বেশি মিল নাই কেন, এটাও হতে পারে। আবার আরেকদল দর্শক এই মিল অমিলের মধ্যেই যাবে না, হয়তো ছবিটাকে উপভোগ করবে। এখন এটা আমি মনে করি যে আমি 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 চাইনি এই আলোচনাটা হোক, কিন্তু যাক সব কিছু আমার নিয়ন্ত্রণে ছিল না। আর হুমায়ুন আহমেদ এর প্রসঙ্গে আলোচনাটা আসছে যে মিল এবং অমিলের প্রসঙ্গটা, এটা নিয়ে আমি এর আগেও লিখেছি অনেক জায়গাতে যে দেখেন আমি একটা গল্প বলতে চেয়েছি, এখন সেই গল্পটা যে কোনো জায়গা থেকে মানুষ ইন্সপিরেশন নিতে পারে। আমি হুমায়ুন আহমেদের লেখা থেকে উদাহরণ দেখিয়েছি। এমনকি উনি নাম ব্যবহার করে লিখেছেন যে উপন্যাস, ধরা যাক দেয়াল, দেয়ালের রেফারেন্স আমি বিভিন্ন জায়গায় দিয়েছি যে দেয়াল তো উনি নাম ব্যবহার করেছেন এবং ঐতিহাসিক ঘটনা, কিন্তু উনি তো আসলে ফিকশনে লিখেছেন, উনি তো আসলে ওখানে ডকুমেন্টেশন করতে চাননি। এবং তখন আমি একটা জাস্ট মনে পড়ে দেখে ওই উদাহরণটা দেই, যেমন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে ওখানে আছেন যে তোফায়েল আহমেদ ঝিম মেরে আছেন, উনি লিখেছেন যে এখন সময় ঝিম মারার কাল। কিন্তু এখন তোফায়েল আহমেদ যদি বলে যে না আমি তো ঝিম মেরে ছিলাম না, আপনি কেন বলছেন যে আমি ঝিম মেরেছিলাম, আমি অস্থির পাচারি করছিলাম। বা উনি যদি বলেন যে আমার 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 নাম ব্যবহার করে আপনি লিখেছেন, আমার পরিবারের তো অনুমতি নিয়েছেন কিনা। আসলে এই 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 আলোচনাটা শিল্পের জন্য জরুরি না এবং শিল্পের ক্ষেত্রে এটা খাটে না। যখন আমরা ফিকশন বানাই, মানে ফিকশন মেকাররা কিন্তু they don't deal with they don't recreate fact. They can take inspiration from fact, কিন্তু তারা ফ্যাক্ট পুনরুৎপাদন করে না, তারা পুনরুৎপাদন করে ফিকশন, একটা খুবই বানোয়াট জগৎ পুনরুৎপাদন করে, এবং সেই বানোয়াট জগতের মধ্য দিয়ে সে জীবনের অন্য কোনো একটা সত্য ছুঁতে চায়। ফিরবো আপনার কাছে, আবারও ফিরবো মুস্তফা সরওয়ার। আমরা একটু আমাদের সঙ্গে আরও কয়েকজন আছেন তাদের সঙ্গে একটু কথা বলে আসি। এবার যথারীতি যাচ্ছি নুসরাত, আফরোজ, ইমরোজ, তিশা আপনার কাছে। এবং যে বিষয়টিও আমরা গত কয়েক মাস ধরে আসলে দেখছিলাম যে এটি আসলে বাস্তব ঘনিষ্ঠ কোনো চলচ্চিত্র কিনা বা বাস্তবের অনুপ্রেরণা রয়েছে কিনা। চলচ্চিত্রে যখন অভিনয় করেন, যখন গল্পটি শোনেন, তখন নিশ্চয়ই আপনি আসলে জানতেন যে আসলে এই ছবিটির গল্প, এই ছবিটির এগিয়ে চলা, এই পুরো বিষয়টি নিশ্চয়ই আপনি জানতেন এবং নিশ্চয়ই আপনার কাছে আরও বিস্তারিত তথ্য ছিল। হয়তো যে অভিযোগটি আসলে করা হচ্ছে হয়তো সে বিষয়ে আপনি আরও ভালো জানতেন। তো এমন একটি চরিত্র হয়তো আপনি কাছাকাছি আপনাকে ভাবতে হয়েছিল, হয়তো যে চরিত্র হয়তো যে খুব বেশি আপনার থেকে দূরে নয়, একটি বাস্তব অস্তিত্ব রয়েছে, এই ঢাকা শহরেই হয়তো তিনি ঘুরে চলে বেড়ান, এরকম একটা ব্যাপার হয়তো থেকেও থাকতে পারে, আপনি নাও করতে পারেন ব্যাপারটা। তো আসলে এরকম একটি চরিত্র আপনার জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ। আপনি আসলে পুরো ব্যাপারটাকে কিভাবে দেখেছিলেন এবং এখন কিভাবে দেখছেন? বাহ, প্রচুর হয়তো। আসলে খুবই সতর্ক একটি প্রশ্ন। খুবই সতর্ক, হয়তো আমি ভালো করে অ্যান্সার দিতে পারবো, আবার হয়তো নাও দিতে পারতে পারি। আসলে এত কিছু মাথায় রেখে তো অভিনয় করি না, আর এত সুন্দরভাবে এত 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 কিছু মাথায় রেখে আসলে একটা অভিনয় করা যায়ও না। আমাকে যখন গল্পটা বলা হয়েছে, আমি একটা গল্প শুনেছি, যখন ক্যারেক্টারটা ব্রিফ করা হয়েছে তখন আমি আমার নিজেকে ভেঙে ওই ক্যারেক্টারটাকে নিজের মধ্যে ধারণ করেছি এবং একটা ভালো কাজ করার চেষ্টা করেছি, ভালোভাবে নিজের ক্যারেক্টারটাকে বিল্ড আপ করার চেষ্টা করেছি, ওই ক্যারেক্টারটা নিয়ে বসবাস করেছি। কিন্তু এত কিছু পেরিয়ে বা এত সমালোচনা আলোচনা, হয়তোবা এটা হতে পারতো, হয়তোবা উনি আছেন, হয়তোবা উনি দেখছেন, হয়তোবা এত কিছু মাথায় রেখে আসলে আর যাই করা যায়, অ্যাক্টিং করা যায় না বা কোনো ভালো কাজে ইনভলভ হওয়া সম্ভব না। আর আমি এমনিতেও চিন্তা ভাবনা একটু কমই করার চেষ্টা করি সব সময়, তো এত হয়তো বা এত কিছু আমার মাথায় আসেনি।
আমি একটা সুন্দর গল্প শুনেছি, ভালো একটা ক্যারেক্টার পেয়েছি। যে কোনো আর্টিস্টই ভালো ক্যারেক্টার করতে চায়, তার জীবনে চাই তার জীবনের খাতায় সুন্দর সুন্দর কিছু ক্যারেক্টার থাকুক, যেগুলো সে ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি বলতে পারে যে হ্যাঁ আমি এই ক্যারেক্টারটা করেছি এবং জনগণ পছন্দ করেছে, জনগণ অ্যাপ্রিসিয়েট করেছে। সো সেইভাবেই আসলে কাজটা করা, এত কিছু চিন্তা ইরফান খানের সঙ্গে করিনি এবং অভিনয়ের করতে চাইও অভিজ্ঞতাটা না কেমন কখনো। ছিল? সরি, ইরফান খানের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আমার কাছে একদমই মনে হয় নাই যে আহ, এত বড় একজন সেলিব্রিটি, ইন্টারন্যাশনাল সেলিব্রিটির সাথে কাজ করছি। আমি সবসময় বলি যে আমার কাছে ওনাকে লাগে আ বিগ চাইল্ড। সবসময় প্রশ্ন করে, অনেক প্রশ্ন করে, এটা কি, ওটা কি, ওটা এরকম কেন, ওটা এরকম কেন। সো আমার কাছে মনে হচ্ছে আমার বাংলাদেশের যে সকল আর্টিস্টদের সাথে আমি কাজ করি, আমার কাছে ওনাকে একজন বাংলাদেশি আর্টিস্ট মনে হয়েছে। আহ, একেবারে পাশের বাড়ির মানুষের মতো মনে হয়েছে। উনি কখনো উনি একজন সেলিব্রিটি, সেই ব্যাগেজটা নিয়ে আমাদের ইউনিটে আসেনি, কখনো কাউকে ফিলও করতে দেয়নি। সো ইটস কোয়াইট নর্মাল। ফিরবো আপনার কাছে আরও একবার। আমরা একটু আমাদের সঙ্গে আরও তিনজন অতিথি আছেন, তাদের সঙ্গে এক এক করে জেনে নিতে চাই। মিউজিক ডিরেক্টর পাভেল আরিন, আপনার কাছে যাই। এই চলচ্চিত্রে চলচ্চিত্রে আমরা কিন্তু দেখি যে মোস্তফা সরোয়ার ফারুকীর চলচ্চিত্র মানেই গানগুলো আমরা যখন অডিও শুনি বা এমনি সময় যখন শুনি তখন আসলে একরকম একটা অনুভূতি জায়গায় বারবার শুনতে ইচ্ছা করে, কিন্তু তিনি কিন্তু গানের পুরো ব্যবহারটা চলচ্চিত্রে করেন অনেক পরিমিতভাবে, একদম গল্পের সঙ্গে উনি যেটুকু মানে দেখাতে চান, মানে পুরো গানটা তিনি হয়তো নাও দেখাতে পারেন, বা গল্পের প্রয়োজনে যেটুকু আসতে হয় একটু টুইস্টও থাকে। তো এই একটা চ্যালেঞ্জ আপনি আসলে কিভাবে নিয়েছিলেন? আসলে গানটার ব্যাপারে যদি বলি, গানটা আমার একার করা না, এটা আমার ব্যান্ড চিরকুটের করা। সো ফারুকী ভাইয়ের যে কোনো কাজ আসলে অনেক চ্যালেঞ্জিং। তো একটা ছোট 30 সেকেন্ডের কমার্শিয়াল থেকে শুরু করে সিনেমার গান। সো এটা আমি এবং আমার ব্যান্ড সুমি আপু অলমোস্ট 4 মাস সেটা নিয়ে লিরিক লিখেছে সুমি আপু। তারপরে এটাকে ফাইন টিউন করা, মানে এটা একটা অলমোস্ট 6 মাসের প্রসেস ছিল, এবং আমাদের জন্য এটা এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো হয়নি যে একটা গান এতদিন ধরে সময় নিয়ে করা। সো লাইক অলওয়েজ যে ফারুকী ভাইয়ের সাথে কাজ মানে লটস অফ চ্যালেঞ্জেস, এবং আমি এবং আমার পুরো ব্যান্ড এনজয় করেছি যে কাজটা করার সময়। যে আফটার এই চ্যালেঞ্জটা কি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন, যে একটু তাত্ত্বিক থেকে আমাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলবেন যে কোথায় আসলে বাড়তি মনোযোগ দিতে হয়, কোথায় বাড়তি কাজটা করতে হয়? এটা আসলে যেহেতু গান মিউজিক একটা স্পিরিচুয়াল জিনিস, এটা আসলে কোনো প্ল্যান বা কোনো ফরম্যাট নেই যে এভাবে করলেই হয়। তার উপর যদি ফারুকী ভাইয়ের কাজ হতো, এটা আরও মানে একদমই কোনো কিছু না, আমাদেরকে ওয়াইল্ড যেতে হয়। আমরা আসলে নিজেরাও জানি না কখন কোনটা ওনার ভালো লাগবে বা কোনটা কীভাবে করলে হবে। সো একদমই এটা আমরা করতে থাকি যতক্ষণ পর্যন্ত ওনার পছন্দ না হয়, যতক্ষণ পর্যন্ত আমরা সবাই মিলে কনভিন্স না হয় যে প্রজেক্টটা ঠিক আছে বা গানটা ঠিক আছে, আমার ব্যান্ডের বাকি সবাই আসতে পারে। গ্রুপ চলচ্চিত্রে মিউজিকটা নিয়ে যদি একটু বলেন যে কতবার আসলে পরিবর্তন করতে হয়েছে, কতবার আসলে কাজ করতে হয়েছে, কেন পছন্দ হচ্ছিল না, বা সারোয়ার ফারুকী কি চাচ্ছিলেন? এটা অনেক কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন। আসলে এটা আমার ফার্স্ট কাজ, এবং আমি ফারুকী ভাইকে থ্যাংক ইউ দিব যে আমার যত রকমের সাপোর্ট দরকার ছিল, যে আমরা ইন্টারন্যাশনালি গিয়ে এটা মুম্বাইতে গিয়ে অর্কেস্ট্রা রেকর্ড করেছি, যেটা বাংলাদেশের ফিল্মের ক্ষেত্রে নর্মালি একদম নর্মাল জিনিস না। সো উনি আমাকে সবগুলি সাপোর্ট দিয়েছে। আর কষ্টের কথা বা চ্যালেঞ্জেসের কথা, ফুল অফ চ্যালেঞ্জেস। সো উনি আসলে কখন কিসে খুশি হবে এটা আসলে ইটস ভেরি ডিফিকাল্ট টু সে। বুঝতে পেরেছি। আসলে খুঁতখুঁতে একটা ব্যাপার তো আসলে সরোয়ার ফারুকের মধ্যে আমরা সবগুলো ছবিতেই দেখেছি। একটু রিপননাথের কাছে যাই, একই প্রশ্ন আপনার কাছে চ্যালেঞ্জ কি ছিল? ফারুকী ভাইয়ের সাথে কাজ করা মানে আসলে শুরু থেকেই প্রত্যেকটা কাজেই চ্যালেঞ্জ, কারণ আমি ফারুকী ভাইয়ের সাথে অলমোস্ট তার সবগুলো ফিল্মে আছি। সো এই ফিল্মটা যখন আসলো, এই ফিল্মটার সাউন্ড ডিজাইনটা একদমই আলাদা। সো এটাতে দেখবেন আপনি যদি দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আপনি দেখে থাকবেন যে এই ছবিটার সাউন্ড ডিজাইন কোথাও মানে একদম একটা স্মুথ একটা জার্নি আছে, আস্তে 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 সব কিছু বিল্ড আপ হয়। সো কোথাও আপনি খুব বেশি লাউড কিছু পাবেন না। সো প্রথম থেকেই ছিল যে আসলে এটার মধ্যে বাতাস, অনেক বেশি বাতাস ইউজ করা আছে আমাদের বিভিন্ন ধরনের। সো আমাদের প্ল্যানে ছিল বসকে বাতাস শোনাই, বস এটা ঠিক আছে, হ্যাঁ রিপন এটা ঠিক আছে, আরেকটু অন্য কিছু, আচ্ছা আরেকটু এরকম চাই। সো বসের তো সবসময় বরাবরই সবসময় খুঁতখুঁতা বস। সো আমরা অলওয়েজ ট্রাই করি যে সবসময় যে বেটার
কিছু বের করে দেওয়ার জন্য বসকে, সেই সেই সাপোর্টটা আমরা সবসময় বসকে দেওয়ার চেষ্টা করি। উদাহরণ শুনতে চাই, একটু উদাহরণ দিয়ে আমাদেরকে বলবেন, যে যেমন আপনি বাতাসের শব্দের কথা বলছিলেন, আর এছাড়া যেমন ধরেন আমাদের এখানে বেশ কয়েকটা সিন আছে, খুব মানে স্মুথ বাতাস থেকে আস্তে আস্তে ঝোড়ো হাওয়া আসে, আবার একটু কমে, আবার মানে নো বার্ডস, আমরা খুব একটা বেশি বার্ডস ইউজ করি না, যে স্পেসিফিক ওই জায়গাগুলোতে যে বার্ডসগুলো ইউজ হয় ডাকসে শুধুমাত্র সেই টাইপের বার্ডসই আমরা ইউজ করছি। কিন্তু তারপরে আপনি হয়তো দেখবেন মানে প্রথমেই বস বলছে যে না, আমরা আসলে ইউজুয়ালি এত বেশি আমাদের ইয়েতে বার্ডস থাকে, সো আমরা ওই জায়গায় যেতে চাই না, ওই স্পেসটা যেরকম একটা বাতাস, সবসময় একটা ঝিমঝিম বাতাস থাকে, পাতার শব্দ, তারপরে ধরেন লিমিটেড কিছু বার্ডস ডাকে। অর্থাৎ একটি বড় চলচ্চিত্র বড় পর্দায় আমরা যখন দেখি, আসলে শব্দটাও তখন আসলে অনেক বড় হয়ে ধরা দেয়, ফলে প্রত্যেকটা ডিটেল হয়তো গুরুত্বপূর্ণ। একজন ভালো ডিরেক্টর হয়তো প্রত্যেকটা ডিটেল নিয়েই ভাবতে চান। আবার আপনার কাছে ফিরবো, আমরা যেতে চাই শেখ রাজিবুল ইসলামের কাছে, এই চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফার। একটু শুনতে চাই আপনার চ্যালেঞ্জটা। আমার চ্যালেঞ্জ যেটা ছিল, ডুব আমার প্রথম ছবি, তো যেটা ছিল যখন আমি জানি যে ডুব আমি করছি আর কি, তো ফার্স্টে যেই চ্যালেঞ্জটা প্রথম ছিল যে একটা আন্তর্জাতিক মানে একটা ছবি, আমার ফার্স্ট ছবি, আমি এটা নিয়ে অনেকদিন চিন্তা করেছি আমি আসলে কীভাবে শ্যুট করবো অথবা কী করা উচিত, অথবা গল্পটাও আমি সরোর ভাইয়ের কাছ থেকে মুখে যত শুনেছি, খুব ইমোশনাল একটা গল্প। সো তারপর যেটা আসলে আমরা যতটুকু আমি ট্রাই করেছি যে অনেক বেশি মিনিমালিস্টিক অ্যাপ্রোচে থাকার জন্য, যে যতটুক কমে যে কাজটা করা যায়, যতটুক কম আলো ব্যবহার করে কাজটা করা যায়, যতটুক ক্যামেরার মুভমেন্ট যত কম করে কাজটা করা যায়, আর্টিস্টদের ডিস্টার্ব না করে কতটুক মানে কাজটা কীভাবে করা যায়। সো এটা আসলে আমার ফার্স্ট চ্যালেঞ্জ ছিল এবং এটা আমি চেষ্টা করেছি। মোস্তফা সরোয়ার ফারুকীর চলচ্চিত্র নিয়ে একটা কথা আমরা অনেক বছর ধরে আসলে শুনি, যে তার চলচ্চিত্রের কিছু সিগনেচার আছে, যেমন তিনি আসলে খুব বেশি ওয়াইড বা খুব বেশি লং শট নেন না। এগুলো কিন্তু আসলে যারা চলচ্চিত্র বোঝেন অথবা বোঝেন না, এরকম অনেক মানুষ নানা সময় বলে থাকেন। সেই বলা কথাগুলো থেকে রেফারেন্স নিয়ে বলছি, যে অনেক বেশি ক্লোজ শটের ব্যবহার থাকে এবং ক্যামেরার মুভমেন্ট অনেক কম থাকে, এরকম অনেক কথা কিন্তু অনেকে আসলে বলেন। যারা চলচ্চিত্র বোঝেন তারা হয়তো ভালো বলতে পারবেন যেটা ঠিক না বেঠিক, বা গ্রামার ওই প্রসঙ্গে তিনি বলতে পারবেন। তো এই ব্যাপারগুলো আসলে এই চলচ্চিত্রে মানে আপনার সাথে যখন তিনি কাজ করতে যাচ্ছেন তখন আসলে ব্যাপারগুলো কেমন ছিল, বা আপনার কাছে কি মনে হয়? আপনি তো আরও অনেক কাজ করেছেন, এখানে আসলে ভিন্নতা কি ছিল? ভিন্নতা মানে আমি জানি না, এটা প্রত্যেকটা গল্পের উপর আসলে ডিপেন্ড করে যে কী ধরনের আসলে শর্ট ডিভিশন ওখানে হবে। তো আমাদের যে গল্পর যে ধরনটা ছিল সেটা আমরা চেষ্টা করেছি যে লোকজনকে অনেক ওয়াইড শট ইউজ করতে, যাতে লোকজন অনেক রিলিফ থাকে, আবার কিছুক্ষণ পরেই খুব টাইট শট ইউজ করতে যেখানে লোকজন অনেক সাফোকেটেড থাকে। সো গল্পের ধরনটা হয়তো এরকম ছিল যে মানে মানুষকে রিলিফ দিয়ে আবার মানুষকে আটকে ফেলা, আবার মানুষকে রিলিফ দেওয়া, এই ধরনের একটা ব্যাপার এই গল্পের মধ্যে ছিল, যেটা আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে চেষ্টা করেছি এই জিনিসটা আনার। আরেকটা বিষয়ে মানে সমালোচনায় পড়লাম, বা বিভিন্ন সময় ফারুকী ভাই নিজেও আসলে স্ট্যাটাস দিয়েছেন, সেগুলো থেকে পড়লাম যে তিনি আসলে এই ছবির মাধ্যমে দর্শকদের আবেগকে একটু নাড়া দিতে চেয়েছেন, আবেগ নিয়ে একটু হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করতে চেয়েছেন, বা অনেক কিছু আসলে সংলাপে নেই, হয়তো সেটা ছবির কাহিনী বা ছবি দেখে হয়তো লোকে হয়তো বুঝবে। ফলে আপনার উপর হয়তো বাড়তি একটা চাপ ছিল কি আমি জানি না, আপনি হয়তো কোনো চাপই বোধ করেন, এটাও বলতে পারেন। না, যেটা ব্যাপারটা ওরকম চাপ ছিল না আসলে, মানে জিনিসটা আমি যেটা ট্রাই করেছি, সরোর ভাই পুরো স্ক্রিপ্টের জার্নির মধ্যে দিয়ে, পুরো গল্পের জার্নির মধ্যে দিয়ে যেরকমভাবে গিয়েছেন, দীর্ঘ সময় ধরে আসলে সরোর ভাই এটা নিয়ে কাজ করছিলেন। সো আমি ট্রাই করেছি যে সরোর ভাইয়ের ওই ব্যথাটার একটা সঙ্গী হতে, আমি সরোর ভাইয়ের ওই লোডটা ফিল করার ট্রাই করেছি। তো ওইভাবে আসলে কোনো প্রেশার হয়নি আমাদের, তো আমরা খুবই একটা টিম হিসেবে কাজ করেছেন। জি, একটা টিম হিসেবে কাজ করেছেন, একটা টিম হিসেবে কাজ করেছি। এবং যেটা আরেকটা জিনিস এখানে উল্লেখযোগ্য যে আমরা ছবিটা একবারে শেষ করেছি, আমরা টোটাল 32-33 দিন শ্যুট করেছি, একবারে ছবিটা শেষ হয়ে গিয়েছে। তো এখানে আসলে আমরা কোনো প্রেশার বোধ করিনি কখনো।
অনেক ধন্যবাদ, আপনার অভিজ্ঞতা শুনলাম। আমরা আবারও হয়তো ফিরবো, আমাদের আরো অনেক আলোচনা বাকি আছে, বিশেষ করে মোস্তফা সরোয়ার ফারুকীর কাছে না আমাদের প্রশ্নের শেষ নিয়ে, অনেক প্রশ্ন নিয়ে তার কাছে যেতে চাই। তবে তার আগে ছোট্ট বিরতি আমাদের নেবার সময় হয়েছে, বিরতির পর আবার আলোচনা চলবে, সঙ্গে থাকবেন। আবারও ফিরলাম নিউজ আওয়ার এক্সট্রার আলোচনায়। আজকে কথা বলছি চলচ্চিত্র ডুব। এই ডুব নিয়ে আজকে যেটি মুক্তি পেয়েছে বাংলাদেশ সহ ভারত এবং অস্ট্রেলিয়ায়, এবং এই ছবি নিয়ে বিস্তর আলোচনা, বিস্তর বিতর্ক, অনেক উত্তেজনা, অনেক কৌতূহল, অনেকের অনেক আগ্রহ, এবং শেষ পর্যন্ত মুক্তি পাওয়ার পরে আমরা খুব খেয়াল করে দেখবার চেষ্টা করছি যে আসলে এই ছবিটি নিয়ে দর্শকের কি ভাবনা, কি বিষয়গুলো, এবং সেগুলো আমরা পরবর্তী আলোচনায় নিশ্চয়ই আসবে। আমরা একটু এই ছবির চলচ্চিত্রকার, নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে পেয়েছি। আমরা ফারুকী ভাইয়ের কাছে আবারও যেতে চাই, এবং সেই পুরনো প্রসঙ্গটা আবারও ফিরছি একটি যৌক্তিক কারণে, যে একটি ছিল ছবি মুক্তির আগের আলোচনা, একটি হলো ছবি মুক্তির পরের আলোচনা, এবং নিশ্চয়ই দুটোর মধ্যে পরিস্থিতি বা দৃষ্টিভঙ্গির কিছু না কিছু পার্থক্য আসলে থাকে। আপনি অনেক কথা কিন্তু এর মধ্যে বলে দিয়েছেন, বিভিন্ন গণমাধ্যমে বলেছেন, নিজের স্ট্যাটাসে নিয়মিত কিন্তু আপনি আপডেট দিয়েছেন। তারপরও আবার আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই ছবিটি কোনো বায়োপিক কিনা, এটি নিয়ে কিন্তু আলোচনা আছে, এবং দর্শক যারা আজকে দেখছেন, আমি বিকেল থেকে খেয়াল করছিলাম আমার পার্সোনাল ফেসবুকে, যে দর্শক যারা দেখেছেন তারা আসলে কে কি বলছেন। তো সেখান থেকে আমরা দেখছি সবার কিন্তু ঘুরে ফিরে সেই আলোচনা যে এটি কি বায়োপিক অথবা বায়োপিক নয়, এবং আপনিও কিন্তু কিছু কিছু বিষয় আসলে বিভিন্নভাবে বিভিন্ন ইন্টারভিউতে আপনি পরিষ্কার করেছেন। তো আমার একটা প্রশ্ন, এটা আসলে একটা বায়োপিক বানালেই বা কি ক্ষতি হতো? আচ্ছা, এটারও আমি উত্তর দিয়েছি আসলে। এখন বায়োপিক বলতে আমাদের দেশে ধারণা করা হয় যে সরি, এই ছবিটা আমাকে এই ছবিটা আমাকে অনেক সত্য দিবে, মানে এই ছবি থেকে আমি যা দেখব সত্য দেখব। কিন্তু আসলে আপনি যদি ওয়ার্ল্ড সিনেমার দিকে তাকান, বায়োপিক কিন্তু আপনাকে সত্যের নিশ্চয়তা দেয় না। আমি এই রেফারেন্সের আগে অনেক জায়গায় বলেছি, মার্ক জাকারবার্গের জীবনে নিয়ে দ্য সোশ্যাল নেটওয়ার্ক বানানো হয়েছে। ওটা দেখে জাকারবার্গ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে বলেছেন যে এই ছবিতে আমার টি শার্ট ছাড়া আর কিছুই অথেন্টিক না। এরপরে কিছুদিন আগে জাঁ-লুক গদার, ফ্রেঞ্চ সিনেমার গড বলা হয় যাকে, সো জাঁ-লুক গদারের অ্যাপারেন্টলি জীবনী নিয়ে বানানো হয়েছে দ্য রিডাউটেবল, এবং সেটাতে কী হয়েছে, সেটাতে গদারের দ্বিতীয় স্ত্রী, যার সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে, তার ডায়েরির উপর ভিত্তি করে ছবিটা বানানো হয়েছে, যেটা গদার এন্ডোর্স করে না। কারণ গদারের সম্পর্কটা কেন ভেঙেছে, এই সম্পর্কে গদারের একদমই ডিফারেন্ট ভার্সন আছে। কারণ যেমন আমার প্রাক্তন প্রেমিকাদের সঙ্গে আমার সম্পর্ক কেন ভেঙেছে, এটা যদি আমি আমার আত্মজীবনীতে লিখতে যাই, আমি কিন্তু আমার ভার্সনটা দিব, এবং আমার ভার্সন যে আমার প্রাক্তন প্রেমিকার সঙ্গে মিলবে তার কোনো নিশ্চয়তা নাই। ফলে অ্যানার ভার্সনের সঙ্গে গদারের মিলে না, কারণ অ্যানার সঙ্গে গদারের বিচ্ছেদটা হয়েছে খুবই বেশ খারাপ রকমের বিচ্ছেদ হয়েছে। কিন্তু ছবির যে পরিচালক মিশেল ছবিটা বানানোর সময় বললেন যে দেখেন, একজন গদার আছে বাস্তব গদার, যাকে গদার নিজে বানিয়েছেন, আরেকজন গদার অ্যানার স্মৃতিতে নির্মিত হয়েছে। আমি আসলে চেয়েছি তৃতীয় গদার আবিষ্কার করতে আমার নিজের মতো করে। এখন দেখেন, এই তৃতীয় গদার উনি ইনভেন্ট করছেন, হি ইউজ দ্য ওয়ার্ড ইনভেন্ট, অ্যান্ড ওয়েন ইউ ইউজ দ্য ওয়ার্ড ইনভেন্ট ইউ ডোন্ট অ্যাকচুয়ালি গ্যারান্টি এনি ফ্যাক্ট, অ্যান্ড হি ডিডন্ট গ্যারান্টি এনি ফ্যাক্ট। এখন বাইরে আমরা এটার ক্ষেত্রে এক ধরনের অ্যাওয়ারনেস আছে যে বায়োপিকে ফিকশনই দেখবো, এটা বাস্তব হবে না। এখন বাংলাদেশে যদি আমরা বলতে চাই বায়োপিক, তাহলে লোকে প্রত্যাশা করতে শুরু করবে যে হ্যাঁ, এখানে যা দেখানো হবে সত্য দেখানো হবে, কিন্তু আসলে তো আমি সত্য দেখাচ্ছি না। আমি আমার সব ছবির ক্ষেত্রে, বা এমনকি হুমায়ুন আহমেদ আমাদের প্রিয় লেখক, ওনাকে নিয়ে কথা হয়েছে, ওনারও গল্প উপন্যাস তো জীবন থেকে ইন্সপায়ার্ড হয়, আমরাও তো এরকম জীবন থেকে ইন্সপায়ার্ড হয়ে গল্প বানাই। এখন আমরা যদি আমরা তার বায়োপিক বানাইনি, যদি আমরা এটাকে বায়োপিক বলতাম, তাহলে এটা সত্যের গ্যারান্টি দিত না, অসত্য কথা বলা হতো, কারণ লোকের সত্য প্রত্যাশা করতো এখান থেকে। আর দ্বিতীয়ত হচ্ছে, ধরা যাক কোনো, আমি এটা একটা লেখা লিখেছি, ধরা যাক কোনো ফিল্ম মেকার যদি কোনো এক সময়, দেখেন হুমায়ুন আহমেদের জীবন, হুমায়ুন আহমেদ আমাদের সাংস্কৃতিক অঙ্গনের না শুধু, আমার মনে হয় দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের সবচেয়ে বড় কালচারাল আইকন হচ্ছে হুমায়ুন আহমেদ। এখন হুমায়ুন আহমেদের জীবন নিয়ে আরও 10টা ছবি হতে পারে। এখন কেউ একদিন যদি এসে একটা বায়োপিকই বানাতে চায়, যে তথ্যনিষ্ঠ বায়োপিক বানাবো, যা যা ওনার জীবনে ঘটেছে ডায়েরির মতো করে, আমি মনে করি সেই ফিল্ম মেকারও খুবই বড় বিপদে পড়বে। কারণ এখানে কোনো একটা মানে নিউট্রাল পার্সপেক্টিভ বা কোনো একটা গডস পয়েন্ট অফ ভিউ নাই।
কারণ আপনি দেখেন ঘটনাগুলো খুবই কনফ্লিক্টেড। ধরা যাক হুমায়ুন আহমেদের আহ, দ্বিতীয় বিয়ে, এটা নিয়ে হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী ওনার যে ভাষ্য দিবেন যে, এবং তারপরে ওনার অসুখ হওয়া, ওনার মৃত্যুবরণ করা, এরপরে ওনার কবর দেয়া নিয়ে একটা বাহাস হয়েছে, সেটা আমরা সবাই জানি, এটা তো জনপরিসরে আছে, এটা কোনো গোপন ব্যাপার না। এগুলো নিয়ে উনি যে ভাষ্যটা দিবেন, সে ভাষ্যের সঙ্গে নিশ্চয়ই ওনার হুমায়ুন আহমেদের প্রথম পরিবার একমত পোষণ করবেন না, নাও করতে পারেন। এখন তাহলে এটা যে ফিল্ম মেকার বানাবেন, উনি কোন পরিবারের ভাষ্যটা নির্মাণ করবেন এবং কোন পরিবারের ভাষ্যটা সত্যি নিশ্চয়তা দিবে, এবং ফিল্ম মেকার কি আসলে অন্যের সত্য নির্মাণ করতে চায় নাকি নিজে একটা সত্য উৎপাদন করতে চায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ফিল্ম মেকার কিন্তু ইতিহাসবিদ না, ফিল্ম মেকার তার নিজের একটা ইন্টারপ্রিটেশন দান করেন যে কোনো একটা ঘটনা বা যে কোনো একটা আবেগের ব্যাপারে। ফলে আমি মনে করি যে তার মতো একটা বর্ণাঢ্য চরিত্রের একটা একটা নিউট্রাল বায়োপিক বানানো ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এবং আরেকটা দিক আছে, আমরা যদি ওনার প্রথম পরিবারের দিকে তাকাই, আপনি দেখবেন যে ওনার প্রথম পরিবার কিন্তু নিশ্চুপ। এই ঘটনা ঘটার পর থেকে আমরা তাদের কোনো কথা বলতে শুনিনি। তারা তাদের সমস্ত যন্ত্রণা ভেতরে নিয়ে চুপচাপ নীরবে পাহাড়ের মতো বয়ে গেছেন জীবন। আমরা কখনো শুনিনি তারা তাদের তাদের যন্ত্রণার কথাটা আউটবার্স্ট করতে। এবং তাদের কথা আমি যখনই ভাবি তখনই আমি শুধু শোঁ বাতাসের শব্দ শুনি। এবং আমি দেখি যে আমি তাদের কথা যখন চিন্তা করি তখন আমি কোনো গতি দেখি না, আমার কাছে মনে হয় যে একটা স্থবির পাথর হয়ে আছে, পাহাড় হয়ে আছে তারা। এখন এই যে সাইলেন্সের মধ্যে আছে একটা অনন্ত সাইলেন্স। আমি যদি ইন্সপায়ার্ড হয়েও থাকি এই 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 ঘটনা দ্বারা, তো সেটা হয়তো আমি জানি না, ইন্সপিরেশন কিন্তু আপনি কখনো একটা ব্যাক অফ দ্য মাইন্ড থাকে, আপনি জানেন না কখন আপনাকে চাপ দিতে থাকবে। এটা বোধহয় আমার ছবি যে, যেমন আমার ছবির রিভিউগুলো যদি দেখেন আপনি ভ্যারাইটি, হলিউড রিপোর্টার বা স্ক্রিন ডেলিতে, আপনি দেখবেন যে যে কোনো বাংলাদেশি ছবির জন্য বা সাউথ এশিয়ান ছবির জন্য এটা একটা রেভ রিভিউ, এরকম দারুণ প্রশংসা আমাদের আমাদের সিনেমার জন্যই গৌরবের, আমার একার জন্য না। আপনি দেখবেন যে সেসব জায়গায় বলা হচ্ছে যে এই ছবিতে অনেক কথা বলা হয়েছে সাইলেন্সের মাধ্যমে, অনেক কথা বলা হয়েছে মিনিমালিজমের মাধ্যমে, অনেক অনেক জায়গায় সুযোগ ছিল ড্রামাটিক এক্সপ্লোশন তৈরি করা, অনেক জায়গায় সুযোগ ছিল ড্রামাটিক কনফ্লিক্ট তৈরি করা, কিন্তু ফিল্ম মেকার এটা অ্যাভয়েড করে গেছে। আমার ধারণা এটা যদি আমি অ্যাভয়েড করে থেকেও থাকি, যদি বাস্তব থেকেও কোনো অনুপ্রেরণা থেকেও থাকে, আপনি যেহেতু হুমায়ুন আহমেদ প্রসঙ্গে কথা হচ্ছেই, অনুপ্রেরণার প্রসঙ্গ আসছেই, তাহলে আমরা প্রথম ফ্যামিলির দিকে তাকাই, প্রথম পরিবারের দিকে তাকালে কি দেখব? আমরা দেখব যে নীরবতা, আমরা দেখব পাহাড়ের মতো স্থবির হয়ে আছে, আমরা দেখব যে শোষো বাতাস বইছে, আমরা দেখব যে সাইলেন্স অল অ্যারাউন্ড। এবং হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড এটা আমার ছবির রিদমকেও, এই যে তারা যেটাকে প্রশংসা করেছে রিভিউতে, যে অনেক কথা সাইলেন্সের মাধ্যমে বলা হয়েছে, অনেক কথা নুয়ান্স, মানে সরাসরি না বলে অনেক আড়ালে আড়ালে ভাজে ভাজে রেখে বলা হয়েছে। এটা আমার ধারণা, যদি অনুপ্রেরণার কথা বলেন, আপনি যদি প্রথম ফ্যামিলির রিয়াকশনের দিকে তাকান, সেখান থেকে ইন্সপায়ার্ড হতে পারে। আপনি দে আর ভেরি সাইলেন্ট, দে ডোন্ট সে এনিথিং, ইউ ডোন্ট নো হোয়াট ওয়েন্ট থ্রু, তাদের মনের ভিতর দিয়ে কী যাচ্ছে, উই ডোন্ট নো। আরও একবার রিপন নাথের কাছে যেতে চাই, এই চলচ্চিত্রের সাউন্ড ডিজাইনার, এবং এরই মধ্যে আলোচনায় কিন্তু আমরা আসলে দেখলাম, এবং এর মস্কো বা চীনে যে এই ছবির যে প্রদর্শনী হয়েছে বা ভারতে, অনেকেই কিন্তু আসলে এই ছবির যে সাউন্ড ইফেক্ট, সাউন্ড ডিজাইন নিয়ে কিন্তু অনেক প্রশংসা আসলে করেছেন। আপনি এর আগেও কাজ করেছেন, এই ছবিতে কাজ করেছেন, বাড়তি একটি চ্যালেঞ্জের কথা আপনি আসলে বলছিলেন, সংক্ষেপে কি আপনি কিছু যোগ করতে চান কিনা? আমরা আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে রয়েছি। আসলে এটার প্রথম থেকে চ্যালেঞ্জ ছিল, আর এই ছবিটার ডাবিংটা আসলে আমাদের খুব চ্যালেঞ্জ ছিল। আর প্রত্যেকটা ক্যারেক্টারেরই ডাবিং এত কম ছিল, কিন্তু প্রত্যেকটা ডায়লগই যেন কোনোভাবে ডাবিং মনে না হয়, সেটা কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ ছিল। এবং সেই দিক থেকে প্রত্যেকটা আর্টিস্টই আমাদের সাথে অনেক বেশি সেই সাপোর্টটা আমরা পেয়েছি। এবং হ্যাঁ, সাথে ডেফিনেটলি আমরা এই ফারুকি ভাইকেও পাইছি। ইরফান খানের বাংলা উচ্চারণ নিয়ে হয়তো একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। সেটা ছিল, কিন্তু সেটা তো অবশ্য আমরা বাংলাদেশে করতে পারিনি, সেটা আসলে মুম্বাইতেই হয়েছে। সো ওটা ফারুকি ভাই ওখানে গিয়েই করে এনেছেন। সেক্ষেত্রে আমরা হয়তো একটু চ্যালেঞ্জের মুখে তো আমার মনে হয় বস পড়েছেই। সো তারপরে হয়তো আমরা শেষ পর্যন্ত আসলে সামগ্রিক টিম স্পিরিটের মুখে হয়তো একটা ভালো কাজ দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা পাভেল আইনের কাছে যেতে চাই। আপনি তখন আসলে বলছিলেন একটি গানের কথা বলছিলেন, যেটি আসলে চিরকুটের গান, কিন্তু আমরা তো আসলে দেখেছি যে আপনি তো পুরো ছবির আবহ সঙ্গীত আপনার করা, তো এই বিষয়ে আসলে আপনি শেষ মুহূর্তে কি যোগ করতে চান? একই কথা বলতে চাই যে থ্যাংক ইউ ফারুকি ভাই, যে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমার ব্যান্ডের সবাইকেও থ্যাংক ইউ দিতে চাই, যে আমাকে
সাপোর্ট করার জন্য থ্রু আউট দিস প্রজেক্ট। ধন্যবাদ আপনাকে। আমরা একটু শেখ রাজিবুল ইসলামের কাছে যেতে চাই, সবার কাছে একটু একটু করে যাচ্ছি। আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে অনেকগুলো চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফি নিয়ে কিন্তু বেশ প্রশংসা কিন্তু আমরা দেখেছি, আলোচনা দেখেছি, দুর্দান্ত কিছু ছবি দেখেছি। বেশ কয়েকটা ছবি কিন্তু এর মধ্যে আমরা গত কয়েক মাসে আয়নাবাজি কিংবা সাম্প্রতিক সময়ে ঢাকা অ্যাটাক কিংবা আরও বেশ কয়েকটি চলচ্চিত্রের নাম কিন্তু মানুষের মুখে মুখে ঘুরছে, এবং সবগুলো চলচ্চিত্রের সিনেমাটোগ্রাফি নিয়ে কিন্তু বেশ আলোচনা, যে দুর্দান্ত, মানুষ কিছু ভালো ছবি দেখেছে, বড় পর্দায় কিছু ভালো ছবি দেখে মুগ্ধ হয়েছে। তো এই ছবিতে আপনার ব্যক্তিগত কোনো চ্যালেঞ্জ ছিল কিনা, যে একটু না ওদের চেয়ে ভালো করতে হবে বা অন্য কোনো চাপ? না, আমার আগে বলেছি আমার ব্যক্তিগত চ্যালেঞ্জ ছিল ওরকম ঠিক না, তবে যেটা আমি বলতে পারি যে এখন যেটা হচ্ছে যে অনেক তরুণ মেধাবান লোকজন সিনেমাটোগ্রাফি করতে আসছেন। সো এই জন্য হয়তো আমরা চেষ্টা করি যে গল্প, ডিরেক্টর যেমন তার গল্পটা বলতে চায়, সো যেইটা দিয়ে আসলে গল্পটা বলবে, যেই ভিজুয়াল দিয়ে আসলে ডিরেক্টর গল্পটা বলবে, সেইটাও আসলে গল্পের সাথে কতটুক সংযুক্ত পূর্ণ হয়, সো সেটার জন্য আমরা আসলে চেষ্টা করে থাকি। সো এটা আসলে আমার যেটা মনে হয় যে নতুন কিছু লোকজন আসলে আমাদের ফিল্মে কাজ করার সুযোগ পেয়েছে। তো সেটার কারণে আসলে আমাদের মনে হয় যে আমরা কিছু নতুন ভিজুয়াল দেখতে পারছি। রাজীব, আপনাকে অনেক ধন্যবাদ। আরও কিছু হয়তো শোনার সময় নেই দেখে আমরা হয়তো আপনার কাছে আরও কিছু জিনিস শুনতে চেয়েছিলাম, কিন্তু পারছি না আপাতত। আমরা একটু তিশার কাছে আবারও চাই। তিশা, আপনাকে অনেক বছর ধরেই কিন্তু দর্শকরা একজন খুবই শক্তিমান একজন অভিনয় শিল্পী হিসেবে জানে, ফলে এটা নিয়ে আর নতুন করে আলোচনার কিছু নেই। কিন্তু ডুব চলচ্চিত্রে এখানে একটি হলো যে আপনার নিজের অভিনয় দক্ষতা, অভিনয়ের শক্তিমত্তা দেখানোর যে একটি বড় চ্যালেঞ্জ ছিল, সেটা আপনি কিভাবে দেখেন সেটা আপনার বিষয়, কিন্তু অন্যরা বলছে কিন্তু আসলে যে এখানে আপনার বড় চ্যালেঞ্জ ছিল। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে আপনি এখানে অভিনয় শিল্পী হিসেবে কাজ করার পাশাপাশি আপনি যে পরিচালকের অধীনে কাজ করছেন, সেই পরিচালক কিন্তু আপনার জীবনেরও একটি বড় গুরুত্বপূর্ণ অংশ জুড়ে আছেন। তো সব কিছু মিলিয়ে এখানে আসলে আপনার শুধু অভিনয়ের অংশ নেই, আরও হয়তো মনস্তাত্ত্বিকভাবে আরও অনেক অংশীদারিত্ব হয়তো থেকে যায়। এবং আমরা দেখছি যে এই ছবিটি নিয়ে এক ধরনের আলোচনা তো ছবি মুক্তির আগে থেকেই আসলে হচ্ছে। পুরো বিষয়টি আপনার কাছে কেমন ছিল এবং সামনের দিনগুলোতেও কেমন হতে পারে বলে আপনার কাছে মনে হয়? কারণ ছবিটি আজকে মাত্র মুক্তি পেয়েছে, এটা সামনের দিনগুলোতে আমরা নানা রকম প্রতিক্রিয়া হয়তো দেখবো এই ছবি নিয়ে। আসলে সরার এই গল্পটা একেবারে ভিন্নভাবে, ভিন্ন ধাঁচে বানাতে চেয়েছে। সে নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করতে চেয়েছে এই গল্পের মাধ্যমে। এবং আমি সব জায়গায় আমরা বলে ফেলেছি যে এই গল্পটা হচ্ছে ইটস আ স্টোরি অফ সাইলেন্স। সাইলেন্স একটা হচ্ছে ক্যারেক্টার। সো যখন আমরা আমাদের ভেতরে যা চলে সেটা যদি আমরা ডায়লগে বলে ফেলি, তখন আসলে খুব বেশি প্রবলেম হয় না। কিন্তু আমাদের মেইন চ্যালেঞ্জটা ছিল যে আমাদের ভেতরে অনেক কিছু হচ্ছে, বাট উই কান্ট এক্সপ্রেস, উই কান্ট সে এনিথিং। সো আমাদের এক্সপ্রেশনে দর্শকদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমাদের ভেতরেরটা কি হচ্ছে, আমার ভেতরে কি রকম পরিস্থিতিতে আমরা যাচ্ছি। সো এটা আসলে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে কিছু না বলেও আমাদেরকে অনেক কিছু বোঝাতে হচ্ছে। এটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর অবশ্যই যখন আর্টিস্ট হিসেবে আমি এটার সাথে যুক্ত ছিলাম, কাজ করেছি, শুধু আর্টিস্ট হিসেবে না, যেই প্রবলেমগুলো বা যেই বাধাগুলো অ্যাজ আ ওয়াইফ হিসেবে দেখেছি আমার হাজব্যান্ডকে পেরোতে, সো সাথে ছিলাম, প্রত্যেকটা আপস অ্যান্ড ডাউনসে সাথে থাকার চেষ্টা করেছি। এবং ভবিষ্যতে আপনি আসলে সাথে থাকবেন, হ্যাঁ, ভবিষ্যতেও আমি তার সাথে আছি। যে কোনো বাধা বিপত্তিতে সবসময় পাশে থাকতে চাই, মানুষ হিসেবে তাকে অনেক ভালোবাসতে চাই এবং সবসময় সাপোর্টটা দিয়ে যেতে চাই। আমরা অবশ্যই ধন্য বলতে পারি যে ধন্য মোস্তফা সরোয়ার ফারুকী। এবং আমরা একদম শেষ পর্যায়ে আছি এবং মোস্তফা সরোয়ার ফারুকী নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার কথা দিয়ে আসলে শেষ করব। সেই ব্যাচেলর থেকে শুরু, আমরা কিন্তু দেখি যে আপনার চলচ্চিত্রে হল ভেঙে পড়ে দর্শকে, কিন্তু আবার একই সঙ্গে আমরা দেখি যে একই সঙ্গে মানে প্যারালাল সমান্তরালভাবে কিন্তু আসলে নিন্দাও চলতে থাকে যে হ্যাঁ, মোস্তফা সরোয়ার ফারুকীর ছবিতে এটা নাই, উনি তো এই গ্রামারটা আসলে মানেন নাই, উনি তো আসলে এটা কি করেছেন, এটা তো চলচ্চিত্রে আসলে এভাবে হয় না, বা এটা কি চলচ্চিত্র
চলচ্চিত্র হলো, চলচ্চিত্র তো এরকম থাকতো, এরকম কথা কিন্তু আমরা আসলে অনেক বছর ধরে শুনছি কিন্তু সেই ব্যাচেলর থেকে। এবং এবারও কিন্তু মানে সেই পরিস্থিতি যে অনেক বদলে গেছে তা কিন্তু না। আপনার চলচ্চিত্র দেখি, আপনার বানানো নাটক দেখি, আপনার বানানো আমরা বিজ্ঞাপন চিত্র দেখি, অনেক কিছু দেখি, এবং সেই নিন্দুক বা সেই সমালোচনার একটা ব্যাপার আসলে থেকেই থাকে। এবং তারপরে আমরা দেখলাম যে আপনি যে 6টি চলচ্চিত্র বানিয়েছেন, 6টি আসলে একেবারেই 6 প্ল্যাটফর্মে 6 রকম, 6টি ভিন্ন গল্প বলছে, ভিন্ন রকম। তো আপনি আসলে শেষে কি যোগ করতে চান? আমি 1 মিনিট সময় পাবো আমরা। 1 মিনিটের দ্রুত বলতে চাই, আমরা দক্ষিণ এশিয়ার মহান চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জীবনের দুঃখের কথা একটু বলতে চাই। আমি কলকাতাতে শুনেছিলাম সত্যজিৎ রায়ের কাছের মানুষজনের কাছ থেকে যে সপ্তাহে একদিন ওনাকে সারাদিন বাসায় বসে বসে চিঠি লিখতে হতো। মানে এখন যেমন ফেসবুকে সবাই তো ছদ্মনামে তিনি সমালোচনার জবাব দেন। হ্যাঁ, এখন তো ফেসবুকে সবাই ক্রিটিক, প্রত্যেকে একটা করে আইডি থাকলেই তো ক্রিটিসিজম করা যায়। আগে তো এরকম ছিল না, আগে ছিল পত্রিকায় ক্রিটিসিজম ছাপা হতো। ফলে যতগুলো ক্রিটিসিজম ছাপা হতো প্রতিদিন সপ্তাহে একদিন উনি বসে বসে ওগুলোর জবাব দিতেন এবং ছদ্মনামে লিখে গিয়ে পোস্ট অফিসে পোস্ট করে আসতেন। ফলে এই যন্ত্রণার মধ্যে দিয়ে তো পৃথিবীর সব ফিল্মমেকারকে যেতে হয়েছে। আপনি যখন নতুন রাস্তা হাঁটবেন তখন কিন্তু আপনাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, আপনাকে গালিগালাজ খেতে হবে। আপনাকে পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম ক্রিটিকরা কি বললো তাতে কিছু যায় আসে না। কারণ ধরেন আমাকে পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম ক্রিটিকরা বললো অসাধারণ হয়েছে এই ছবি, এখন আপনি যদি উঠে বসেন যে এটা কিছুই হয়নি, কিছু করার নেই তো, আপনি জাস্ট বলতে পারেন যে কোনো মুহূর্তে। কিন্তু এই সমালোচনার পাশাপাশি ঠিকই কিন্তু হলে তো আমরা দেখি যে দর্শকের উচ্চ পড়া ভিড়। আমি সমালোচনার অন্য দিকটা দেখাতে চাই। একদল তো আপনি নতুন কিছু করলে নিন্দা করবে, সেটা ঠিক আছে। আমি বরং বাংলাদেশের দর্শকের শক্তিটা দেখাতে চাই। আপনি যদি খেয়াল করে দেখেন, ব্যাচেলর থেকে শুরু করে আমার সবগুলো ছবিতে আপনি যেমন বলেছেন আমি আলাদা আলাদা গল্প, আলাদা রাস্তা, আগেরটা যে রাস্তা গেছি পরেরটা ওই রাস্তার আশেপাশে যায়নি, ফলে দর্শক এটা শক খেয়েছে, এটা আবার কোন জিনিস নিয়ে আসলো। কিন্তু আমার সঙ্গে সবসময় বাংলাদেশের শিক্ষিত তরুণ দর্শকেরা ছিলেন। এটা আমি মনে করি আমাকে সাহস দিয়েছে বারবার নতুন ধরনের গল্প বলার ক্ষেত্রে। যেমন আমার এই ছবিটার ক্ষেত্রে যেমন একটু আগে আমি ইঙ্গিত দিয়েছি, আমার আগের ছবিগুলো দেখবেন যে হিউমারাস, ফাঙ্কি, ভেরি পেইসি, কিন্তু এই ছবির ক্ষেত্রে ইজ নট পেইসি। এই ছবি ইজ শান্ত, স্থির, ধীর। কেন? কারণ আমি একটু আগে বললাম, আমি যে পরিবারের গল্পটা বলছি সেই পরিবারের জীবন চলছে খুব মন্থর গতিতে, ওখানে বাতাসের শব্দ মানে ছাড়া আপনি কিছু আসলে নয়। যেটা মানে আমি একটু সংক্ষেপী করে দিই আপনার বক্তব্য, যে আপনি আসলে এরকমই চেয়েছিলেন যে দর্শক যেন আসলে হল থেকে বের হওয়ার সময় বলে যে আহা জীবন, আহা জীবন, এই ব্যাপারটা যেন বলে। আমরা আসলে সময়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর হয়তো কথা শুনতে ইচ্ছে ছিল কিন্তু আর শুনতে পেলাম না। আপনার আবার ধন্যবাদ জানাই। আমরা মোস্তফা সরোয়ার ফারুকী, নুসরাত ইমরোতিশার সঙ্গে আমরা 3 জন কলাকুশলীকে পেয়েছিলাম এই চলচ্চিত্রে, ডুব চলচ্চিত্রের। আমরা 5 জনকেই ধন্যবাদ জানাই, 5 জনের বক্তব্য শুনলাম। এবং আজকে যে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে সেটি আসলে এখন দর্শকের কোর্টে, দর্শক সেটি নেবেন কি নেবেন না আমরা আসলে আগামী 7 দিনে বুঝে ফেলবো। দর্শকদের বিপুল ভিড় কিন্তু আমরা প্রথম দিনই দেখেছি, ফলে আরও কয়েকদিন কি হবে সেটা আমরা হয়তো অনুমান করতে পারি। ডুব চলচ্চিত্র হয়তো গত কয়েক মাস ধরে বাংলাদেশের চলচ্চিত্রে এক ধরনের জোয়ার দেখতে পাচ্ছি। ডুব হচ্ছে তার সাম্প্রতিক সংযোজন ভালো চলচ্চিত্রের ইয়েতে। আমরা আসলে এই ডুবের শুভকামনা করতে পারি ডুব চলচ্চিত্রের জন্য এবং সাফল্য কামনা করতে পারি। আমাদের আলোচনা আজকে ছিল ডুব চলচ্চিত্র নিয়ে। আলোচনা এ পর্যন্তই।